দ্বিতীয় দফায় দেশব্যাপী ৬৩৯টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চলছে ভোট গ্রহণ। কেন্দ্রে কেন্দ্রে ভোটারদের লাইন, ব্যাপক উৎসাহ উদ্দীপনা। তনু হত্যার বিচার দাবিতে সারা দেশে বিক্ষোভ অব্যাহত, তদন্তে সহযোগিতার আশ্বাস সেনাবাহিনীর। অস্বাভাবিক মৃত্যুর পর ময়নাতদন্তের আগেই নষ্ট হয়ে যায় বেশিরভাগ আলামত, বলছেন ফরেনসিক বিশেষজ্ঞরা। চিকিৎসকের উপস্থিতিতে মরদেহ সংগ্রহের পরামর্শ। স্কুল পর্যায়ে অতিরিক্ত পরীক্ষার চাপে বিপর্যস্ত শিক্ষার্থীরা। আগ্রহ হারাচ্ছে জ্ঞান অর্জনে আধুনিক শিক্ষা পদ্ধতি চালুর পরামর্শ শিক্ষাবিদদের। এবং শিরোপার পথে এক ধাপ এগিয়ে যেতে দ্বিতীয় সেমিফাইনালে আজ মুখোমুখি হচ্ছে ভারত ওয়েস্ট ইন্ডিজ। আলোচনার কেন্দ্রে কোহলি গেইল দ্বৈরথ। সময় সংবাদের সঙ্গে আছি আমি শাফিন জাহিদ। দ্বিতীয় ধাপে সারা দেশে ৬৩৯টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চলছে ভোট গ্রহণ। ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। সকাল থেকেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে ভোট দিচ্ছেন ভোটাররা। দেশে এবারই প্রথম স্থানীয় সরকারের এই নির্বাচন হচ্ছে দলীয় প্রতীকে। নাশকতা এড়াতে প্রশাসনের পক্ষ থেকে কেন্দ্রগুলোতে অতিরিক্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। দ্বিতীয় ধাপে ৪৭ জেলার ৬৩৯ ইউনিয়ন পরিষদে মোট চেয়ারম্যান প্রার্থী ২,৬৬২ জন, সদস্য পদে ২১,২৯৫ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদের জন্য লড়ছেন ৬,৪৯৮ জন প্রার্থী। এর আগে ২২ মার্চ ৭১২টি ইউনিয়ন পরিষদে প্রথম ধাপে নির্বাচন হয়। যোগ্যতা দেখ আমাদের উন্নয়নের কাজ যেটা করতে পারবে সেটা আর কি ভোট দিব। পরিবেশটা খুবই ভালো মনে হচ্ছে, কোনো রকমের চাপ অনুভব করিনি। আশা করছি দিনটি ভালো যাবে আর কি। কোনো বুথের মাঝে গেলে বাধা দেওয়ার আশাও নাই। সুন্দর ভোট আমরা এখানে হবে, কোনো বাধা নাই। ভোট দিছি আমার পছন্দের প্রার্থী, কোনো অসুবিধা হয়েছে। কেন্দ্রে আমাদের পুলিশ নিয়োজিত আছেন, টোটাল মহিলা পুলিশ সহ আমরা 6 জন আছি। আমাদের আনসার সদস্য আছেন টোটাল 17 জন। তারপর এর বাইরে আমাদের আরো স্ট্রাইকিং ফোর্স আছেন, র্যাব, বিজিবি সহ আমাদের স্ট্যান্ড বাই পুলিশ আছেন। যথেষ্ট পরিমাণ আইন শৃঙ্খলা এখানে নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। মাদারীপুরের 2 চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত হয়েছেন অন্তত 8 জন। সকাল 7টার দিকে ঘটমাঝি ইউনিয়নে এ ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী জানায়, ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডের কুন্তিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটারদের লাইনে দাঁড়ানোকে কেন্দ্র করে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী বাবুল আক্তার ও স্বতন্ত্র প্রার্থী খলিলুর রহমান দর্জির সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত 8 জন আহত হয়। পরে তাদেরকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। দর্শক, নির্বাচনের খবর জানতে এই মুহূর্তে মুন্সিগঞ্জের শ্রীনগরে আছেন রিপোর্টার রাশেদ লিমন। চট্টগ্রামের সীতাকুণ্ডে বিজয় সরণি বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে আছেন রিপোর্টার কমল দে ও সিলেটের গোয়াইনঘাট উপজেলার জামিয়া মোহাম্মদিয়া হাফেজিয়া মাদ্রাসা কেন্দ্রে আছেন রিপোর্টার আব্দুল আহাদ। আমরা প্রথমে চলে যাচ্ছি সরাসরি রাশেদ লিমনের কাছে। লিমন, যেমনটি বলছিলেন, আমি এখন মুন্সিগঞ্জ এবং মুন্সিগঞ্জে মোট এখানে প্রায় 14টি মুন্সিগঞ্জে এখানে প্রায় মোট 18টি ইউনিয়ন পরিষদের নির্বাচন হচ্ছে এবং এই আমি যে আছি মুন্সিগঞ্জে যে নির্বাচনগুলো হচ্ছে এখানে কিন্তু আমরা যেমনটি সকাল থেকে দেখছিলাম যে ভোটাররা কিন্তু আসলে সেই 8টা নাগাদ থেকে আমরা দেখছি যে 8টা থেকে তারা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন এবং যখন থেকে তারা লাইনে দাঁড়িয়ে আছেন এবং বেলা বাড়ার সাথে সাথে এখন প্রায় 10টা বেজে গেছে। এরপর থেকে কিন্তু বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এই ভোটারদের যে অপেক্ষার সারি, তারা যে অপেক্ষমান অবস্থায় রয়েছে, সারি কিন্তু আসলে ক্রমেই দীর্ঘ হচ্ছে এবং এর ফলে ভোটাররা যেমনটি মোটামুটি আমি এই বেশ কয়েকটি কেন্দ্রে এই পর্যন্ত প্রায় ঘুরেছি এবং সবগুলো কেন্দ্রেই আমি দেখেছি যে যথেষ্ট সুষ্ঠু এবং স্বাভাবিকভাবেই ভোট
কেন্দ্র চলছে এবং ভোট কেন্দ্রগুলো চলছে, এবং এই ভোট কেন্দ্রে যারা ভোটাররা ভোট দিতে আসছেন তারা কিন্তু আসলে মোটামুটি নির্বিঘ্নেভাবেই ভোট দিচ্ছেন, এবং তারা যেমনটি বলছিলেন যে ভোটাররাও আসলে সার্বিক বিশেষ করে ভোটের সময় যে পরিস্থিতিটি সৃষ্টি হয়, যে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবস্থা নিয়েই আসলে ভোটাররা অনেকটা শঙ্কিত থাকেন। তবে এই পুরো এলাকা ঘুরে আসলে আমি যেটা দেখেছি যে তেমন আইন শৃঙ্খলা ব্যবস্থা আসলে তেমন কোনো বিশৃঙ্খল ঘটনা কিংবা কোনো অপ্রীতিকর ঘটনা আসলে আমার চোখে পড়েনি। তবে স্বাভাবিকভাবেই ভোট গ্রহণ চলছে, এবং ভোটাররা আসলে যেহেতু আপনি জানেন ইউনিয়ন পরিষদ পর্যায়ের মতো নির্বাচনে এবারই প্রথম যে দলীয় ভিত্তিতে আসলে নৌকা ধানের শীষ প্রতীকে আসলে ভোটাররা ভোট দিচ্ছেন, সেক্ষেত্রে আসলে অনেকদিন পরে এই রাজনৈতিক দলগুলোর মধ্যে এমন লড়াইয়ে আসলে ভোটাররাও কিছুটা আসলে তাদের মধ্যে এক ধরনের উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে, এবং এই ভোটাররা যারা আসছেন তারা কিন্তু আসলে সবাই কিন্তু আবার আরেকটি বিষয় দলীয় প্রতীকের বাইরেও কিন্তু তারা আরেকটি বিষয়ে কিন্তু লক্ষ্য রাখছেন, যেহেতু এটি স্থানীয় পর্যায়ে একটি নির্বাচন, সেই নির্বাচনে তারা বলছেন আসলে যারা স্থানীয় মানুষের পাশে দাঁড়াবে, স্থানীয় যে মানুষের সুখে দুঃখে তাদের কাছে থাকবেন, তারা কিন্তু আসলে তেমন প্রার্থীকে খুঁজছেন। সেক্ষেত্রে স্বাভাবিকভাবে বলা যায় যে দলীয়ভাবে নির্বাচন হলেও আসলে দলীয় ইমেজের পাশাপাশি ব্যক্তি ইমেজও কিন্তু আসলে এখানে প্রভাব রাখছে, এবং স্বাভাবিকভাবে যেমনটি চলছে সেভাবে নির্বাচনের পরিস্থিতি এইভাবে শান্তি পুরো 4টা পর্যন্ত ভোট গ্রহণ যেহেতু চলবে 4টা পর্যন্ত, এবং এরপরে ভোট গণনা থেকে শুরু করে ফলাফল ঘোষণা পর্যন্ত সার্বিকভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আমরা যতটুকু দেখছি এই যে আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্ট সচেষ্ট রয়েছে অন্তত এই এলাকায়, এবং কিছুক্ষণ পর আমি দেখেছি বেশ কয়েকটি মোবাইল টিম আছে যে তারাও আসলে পুরো এলাকা ঘুরে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে। তো শাফিন, এই ছিল এখনকার মতো আমার কাছে সর্বশেষ। চট্টগ্রামে আছেন আমাদের সহকর্মী কমল দে, এখন সেখানে পরিস্থিতি জানতে চলে যাব কমল দের কাছে। আমরা সকাল থেকে দেখেছি বিশেষ করে বিএনপির পক্ষ থেকে কেন্দ্র দখলের বারবার অভিযোগ জানানো হচ্ছে, বিশেষ করে সীতাকুণ্ড সোনাচুরি ইউনিয়নের যে বিএনপির প্রার্থী তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। আজকে নির্বাচনের পর্যবেক্ষণের জন্য সকাল থেকে আমরা দেখেছি চট্টগ্রামের জেলা প্রশাসক বিভিন্ন কেন্দ্রে ঘুরছেন। আমরা এখন কথা বলবো চট্টগ্রামের জেলা প্রশাসকের সাথে, মোহাম্মদ নাজবাউদ্দিন। আচ্ছা, আপনার জানতে চাচ্ছি বিএনপি থেকে অভিযোগ করা হচ্ছে কেন্দ্র দখল হচ্ছে, এক্ষেত্রে আপনি কি বলবেন? আপনার অনেকগুলি কেন্দ্র দেখেছেন। ধন্যবাদ। আমি সকাল থেকে বিভিন্ন কেন্দ্র ভিজিট করেছি, তো গুরুতর কোনো অভিযোগ পাইনি। তবে আমরা সোনাইছড়িতে অভিযোগ পেয়েছি একটু আগে যে সোনাইছড়িতে টুকটাক গন্ডগোল হচ্ছে। আমি খবর পেয়ে কিছুক্ষণ আগে সোনাইছড়িতে এসেছি, এবং এই কেন্দ্রটিতেও একটু গোলযোগ হয়েছিল, এবং আমি আসার পরে এবং এখানে এখন বর্তমানে সুষ্ঠু আছে পরিবেশ, কিন্তু অভিযোগ আমার কাছে বিএনপিওয়ালারা করেনি, কিন্তু আমি বিভিন্ন সোর্স থেকে পেয়েছি যে সোনাইছড়িতে একটু উত্তেজনা আছে। তো আমরা এই এলাকাতে আছি, আমার সাথে উপজেলা নির্বাহী অফিসার আছে এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট এই ইউনিয়নে আছে। তবে আমাদের এই ইউনিয়নটাই একটু গোলযোগ ছাড়া অন্যান্য কোনো নির্বাচনী কেন্দ্রে সকাল থেকে তেমন কোনো গোলযোগ হয়নি, এবং আমি সকাল থেকেই নির্বাচনী এলাকাটা মুভ করতেছি। তবে আমি এখানে আমাদের একজন ম্যাজিস্ট্রেটকে ফুল টাইম রেখেছি যাতে নির্বাচন সুষ্ঠু সোনাইছড়িতে অন্তত যেহেতু অভিযোগ করছে এখানে সুষ্ঠু নির্বাচন হয়, সেজন্য আমিও এখানে অবস্থান করতেছি। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম চট্টগ্রাম জেলা প্রশাসকের সাথে, তিনি আমাদেরকে জানাচ্ছিলেন তার কাছে অভিযোগ আছে যে চট্টগ্রামে যে সোনাইছড়ি যে ইউনিয়নটি সেখানে একটু গোলমাল হচ্ছিল। আমরা দেখেছি আরো কয়েকটি কেন্দ্রে এরকম গোলমাল হওয়ার কথা, এবং বিশেষ করে যেসব কেন্দ্রে বিএনপি অধ্যুষিত এলাকাগুলিতে এই ধরনের গোলমাল হচ্ছে বলে বিএনপি নেতাকর্মীদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। তারা সকাল থেকে অভিযোগ করছেন যে তাদের যারা পোলিং এজেন্ট রয়েছে, পোলিং এজেন্টদের কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, বা যারা প্রবেশ করেছেন তাদেরকে বের করে দেওয়া হচ্ছে। আমরা দেখেছি যে দীর্ঘ লাইন ধরে কিন্তু ভোটাররা ভোট দিচ্ছেন। তবে এই বিষয়ে যাদের বিরুদ্ধে যে অভিযোগ আওয়ামী লীগ প্রার্থী বা আওয়ামী লীগ সমর্থকদের, তারাও অভিযোগ করছেন চেয়ারম্যান পদ নিয়ে তাদের কোনো সমস্যা হচ্ছে না। বিশেষ করে যারা সদস্য পদ রয়েছেন মূলত সেই সব পদেই কিন্তু এই সংঘাতটি বেশি হচ্ছে, বা বিভিন্ন জায়গার মধ্যে সদস্য প্রার্থীদের সমর্থকদের মধ্যে মূলত এই গোলমালটি চলছে। আপনি জানেন যে চট্টগ্রামে 3টি উপজেলা সীতাকুণ্ড, মিরসরাই এবং সন্দ্বীপ, 3টি বিশেষ করে উত্তরের উপজেলা, এবং 3টি উপজেলার মধ্যে 30টি ইউনিয়ন আজ ভোট গ্রহণ চলছে। ভোট গ্রহণের মধ্যে সীতাকুণ্ড রয়েছে 9টি ইউনিয়ন এবং সন্দ্বীপ মিরসরাইতে রয়েছে 9টি ইউনিয়ন। এছাড়া আমরা দেখেছি, এছাড়া আমরা জানি যে সন্দ্বীপে যে 12টি ইউনিয়ন, আর এইসব ইউনিয়নে কিন্তু সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। বিশেষ করে আমরা জানি যে প্রতিটি কেন্দ্রের মধ্যে 15 থেকে 18 জন নিরাপত্তারক্ষী কাজ করছে। এছাড়া প্রায় 2500 ফোর্স রয়েছে এই 3টি উপজেলা 30টি কেন্দ্রের মধ্যে। এখন পর্যন্ত বলা যায় যে সীতাকুণ্ডের মধ্যে কিছু গোলমাল হচ্ছে, এর বাইরে অন্যান্য যে মিরসরাই কিংবা সন্দ্বীপে সুষ্ঠুভাবে ভোট চলছে। এখন পর্যন্ত এ ছিল শাফিন আমার কাছে চট্টগ্রামের ভোটের সর্বশেষ খবর। আমরা এখন চলে যাব সিলেটের ভোটের খবর জানার জন্য সহকর্মী আহাদের কাছে।
ধন্যবাদ কমল। শাফিন, আমি এখন গোয়েনঘাট উপজেলার আলিরগাঁও ইউনিয়নের বারোহাল যে ভোট কেন্দ্র যেটি রয়েছে সেখানে আমি আছি এবং এখানে আমি এসে যেমনটি দেখেছি যে এখনো পর্যন্ত শান্তিপূর্ণভাবেই ভোট নেওয়া হচ্ছে এবং এখানে যে মোট ভোটার হচ্ছে 2864 জন ভোটার এবং এর মধ্যে পুরুষ ভোটার হচ্ছেন 1430 জন এবং নারী ভোটার হচ্ছেন 1434 জন। তো এই ভোটাররা আসলে শান্তিপূর্ণভাবেই এখানে ভোট দিচ্ছেন এবং এই উপজেলার যে 7টি ইউনিয়নে ভোট নেওয়া হচ্ছে এই প্রত্যেকটি ইউনিয়নে মূলত শান্তিপূর্ণভাবে ভোট নেওয়া হচ্ছে এবং এই কেন্দ্রতে এখন সিলেটের জেলা প্রশাসক এসেছেন এবং তিনি গত নির্বাচনে আপনারা জানেন যে সিলেটে কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, এবার যাতে সেই বিচ্ছিন্ন ঘটনা না ঘটে সে কারণেই প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা রয়েছেন তারাও এই কেন্দ্রগুলোতে আসছেন এবং তারা নির্দেশনা দিয়ে যাচ্ছেন যে কেউ যদি কোনো ধরনের নাশকতা করার চেষ্টা করে হয়তো সেগুলো কঠোর হস্তে দমন করার জন্য। তো এই উপজেলায় আপনাদের আমি আগেও বলেছিলাম যে মোট ভোটার হচ্ছেন 1,41,000 ভোটার এবং এখানে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট 32 জন এবং সাধারণ সদস্য পদে 267 জন এবং সংরক্ষিত আসনে মহিলা সদস্যরা রয়েছেন 67 জন। তো এই আমি প্রার্থী যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছিলাম, তারা এখনো পর্যন্ত কোনো ধরনের অভিযোগ করেনি। তারাও বলছে যে শান্তিপূর্ণভাবে ভোট নেওয়া হচ্ছে, তাদের কোনো ধরনের তাদের অভিযোগ নেই। তবে বিএনপির যিনি প্রার্থী রয়েছেন তিনি কিছুটা শঙ্কা প্রকাশ করেছেন যে শেষ পর্যন্ত এভাবে শান্তিপূর্ণ হবে কিনা সেটা নিয়ে তিনি কিছুটা শঙ্কা প্রকাশ করেছেন। কিন্তু আমি আওয়ামী লীগের যে প্রার্থী যারা রয়েছেন বেশ কয়েকজনের সাথে আমি কথা বলেছি, তারা বলেছে যে তারা কোনো ধরনের বাধার সৃষ্টি করবে না এবং ভোটাররা যাতে শান্তিপূর্ণভাবে এবং তাদের মনের প্রার্থীকে ভোট দিতে পারে সেই সুযোগটি তারা করে দিয়েছেন। তো আসলে আরেকটি বিষয় আমি জানিয়ে রাখি যে সিলেটের এই উপজেলার পাশাপাশি কোম্পানিগঞ্জ উপজেলায় ভোট নেওয়া হচ্ছে এবং সেই উপজেলার যে কেন্দ্রগুলোতে ভোট নেওয়া হচ্ছে সেগুলোতেও এখনো পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। তো আমার কাছে এখনো পর্যন্ত এই ছিল সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার সবশেষ খবর। শাফিন। দর্শক, দ্বিতীয় দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনের খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। এই জন্য আমাদের সাথে যোগ দিয়েছেন এতক্ষণ সিলেটের গোয়েনঘাট এলাকা থেকে আব্দুল আহাদ, এর আগে চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকা থেকে কমলদে এবং সর্বপ্রথমে মুন্সিগঞ্জের শ্রীনগর থেকে রাশেদ লিমন। চলে যাচ্ছি পরের সংবাদে। দ্বিতীয় দফা ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু করতে আইনি প্রক্রিয়ার মধ্য থেকে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর যে কোনো পদক্ষেপে নির্বাচন কমিশন পাশে থাকবে বলে জানিয়েছেন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ। গতকাল দুপুরে নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের তিনি একথা জানান। এছাড়া প্রথম দফায় অনিয়মের অভিযোগে সাতক্ষীরার এসপি ও 5 জন ওসিকে তলব করে তাদের সতর্ক করে দেওয়া হয়েছে বলেও জানান তিনি। যে এলাকায় ত্রুটি পাওয়া গিয়েছিল ওই এলাকার পুলিশ প্রধান এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যে কয়জন ছিলেন তাদেরকে ডেকেছি, তাদের বক্তব্য শুনেছি, আমাদের নির্দেশনা দিয়েছি, নির্দেশনা অনুসারে কাজ করার জন্য তাদেরকে বলেছি এবং তাদের অনিয়মগুলো ধরিয়ে দিয়ে বলেছি যে ভবিষ্যতে যেন না হয়। ভোট গ্রহণের জন্য যে কোনো ব্যবস্থা আইনগত এবং যুক্তিসঙ্গত তারা যে ব্যবস্থা নেবে আমরা তাদেরকে সেই ব্যাপারে সহযোগিতা করব এবং তাদের সেই কাজকে আমরা সমর্থন করে যাব সেটা আইনসঙ্গত হলে, এবং আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছি। সময় সংবাদে আরো থাকছে। ছারপোকার কামড়ে অতিষ্ঠ রেল ভ্রমণকারীরা, পরিষ্কার না করাই কারণ বলছেন যাত্রীরা। পর্যাপ্ত সময়ের অভাবকে দায়ী করছে রেল কর্তৃপক্ষ। গাড়িতে পেট্রোল বোমা মেরে মানুষ হত্যার অভিযোগে যাত্রাবাড়ী থানায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ 28 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। গতকাল বিকেলে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কামরুল হোসেন মোল্লা মামলাটির অভিযোগপত্র আমলে নিয়ে খালেদা জিয়া সহ অন্য আসামিদের পলাতক দেখিয়ে এই গ্রেফতারি পরোয়ানা জারি করেন। গত বছর 23 জানুয়ারি যাত্রাবাড়ী এলাকায় একটি যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা মেরে অগ্নিসংযোগ করা হয়, এতে দগ্ধ হয়ে মারা যান একজন। এ ঘটনায় খালেদা জিয়াকে হুকুমের আসামি করে যাত্রাবাড়ী থানায় মামলাটি করে পুলিশ। বেগম জিয়ার আইনজীবী বলেন, রাজনৈতিক কারণে এ ধরনের পরোয়ানা জারি করা হয়েছে। খালেদা জিয়া যখন অবরুদ্ধ ছিলেন তখন এই মামলা রয়েছে। তিনি এই মামলার ঘটনা সম্পর্কে কিছু জানেন না, তিনি ঘটনাস্থলে ছিলেন না। তারপরে সরকার রাজনৈতিক কারণে মামলা করেছে। আদালতের প্রসেস অনুযায়ী আজকে এটা আমলে নেওয়ার জন্য ছিল। আমলে নেওয়ার কারণে যেহেতু শুধু বেগম খালেদা জিয়া নয় অন্য যারা আসামি আছে তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করেছে। আমরা সিনিয়র আইনজীবীদের সাথে ম্যাডামের সাথে আলোচনা করে
এই মামলার পদক্ষেপ নেব। গণতান্ত্রিক আন্দোলন অব্যাহত থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল সন্ধ্যায় কারাগার থেকে মুক্তি পাওয়ার পর সাংবাদিকদের মাধ্যমে দেশবাসীর প্রতি দোয়া চান তিনি। এর আগে পল্টন থানায় দায়ের করা নাশকতার 2 মামলায় মির্জা ফখরুলকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। প্রায় 3 ঘণ্টা পর অসুস্থতার বিষয়টি পুনর্বিবেচনা করে জামিন মঞ্জুর করা হয়। আরো জানাচ্ছেন সাদিকুর রহমান। জামিনে মুক্ত হওয়ার পর এইভাবেই ফুলের মালা দিয়ে দলের নেতাকর্মীরা বরণ করে নেন বিএনপির সদ্য মনোনীত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। পল্টন থানার 2 মামলায় বুধবার বিকেলে কারাগারে পাঠানো হলেও কয়েক ঘন্টার ব্যবধানে আদালত জামিন মঞ্জুর করেন। সন্ধ্যায় ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। গণতন্ত্র ফিরিয়ে আনার চ্যালেঞ্জ আমাদের সামনে রয়েছে, সেই চ্যালেঞ্জ পূরণ করবার জন্য আমরা যেন কাজ করতে পারি। এর আগে ফখরুলের অসুস্থতার বিষয়ে উল্লেখ করে জামিনের জন্য পুনর্বিবেচনার আবেদন করেন তার আইনজীবীরা। তারা বলেন, রাজনৈতিক কারণে হয়রানি করা হচ্ছে মির্জা ফখরুলকে। 4টার সময় উভয় পক্ষের, সরকার পক্ষের এবং আমাদের উচিত শুনানি অন্তে আদালত অসুস্থতার গ্রাউন্ড এবং মানবিক কারণে জামিন মঞ্জুর করেছেন। গত বছর 5 জানুয়ারি বিএনপির কর্মসূচি চলাকালে পল্টন এলাকায় গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ এনে পৃথক 3টি মামলা করে পল্টন থানা পুলিশ। মামলাগুলিতে উচ্চ আদালত থেকে 3 মাসের জামিনে ছিলেন মির্জা ফখরুল। পরে জামিনের মেয়াদ শেষে মির্জা ফখরুলকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। আদালতের নির্দেশে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী তনুর লাশ কবর থেকে তুলে আবারও ময়নাতদন্তের জন্য নেওয়া হয় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে। বিচারের দাবিতে গতকালও দেশব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সর্বস্তরের মানুষ। সেনাবাহিনীর পক্ষ থেকেও আশ্বাস দেওয়া হয়েছে তদন্তে সর্বাত্মক সহায়তার। কুমিল্লা থেকে ফিরে বখতিয়ার মুন্না ও বাহার রাহেনকে সঙ্গে নিয়ে দেখুন তাফসির বাবুর রিপোর্ট। মৃত্যুর 10 দিন পর কবরস্থান থেকে তোলা হয় সোহাগী জাহান তনুর মরদেহ। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মরদেহ উত্তোলন করেন তদন্তের দায়িত্বে থাকা সিআইডি সদস্যরা। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয় জেলা মেডিকেল কলেজ হাসপাতালে। এ সময় তনুর স্বজনের পাশাপাশি সেখানে ভিড় করেন গ্রামবাসীরাও। গ্রামবাসীর পক্ষ থেকে আমি চাইতেছি যে তাদেরকে দ্রুত গ্রেফতার করে সুষ্ঠু বিচার চাই। কে মারলো, কারা মারলো আমরা জানতে চাই। লাশের ময়নাতদন্তের সঠিক প্রমাণ আমরা চাই। আদালতের নির্দেশনা মতে উত্তোলন করা হয়েছে লাশ এবং সুরতাল করা হয়েছে, ময়নাতদন্তের জন্য নেওয়া হয়েছে। এদিকে কুমিল্লা ক্যান্টনমেন্টে তনুর বাবা মায়ের সঙ্গে গণমাধ্যম কর্মীরা দেখা করতে গেলে কান্নায় ভেঙে পড়েন তনুর মা। তনু হত্যায় কাউকে সন্দেহ না করলেও এ ঘটনার সুষ্ঠু বিচার চান হতভাগ্য এই বাবা মা। আমি ক্যান্টনমেন্টের ভিতরে আমি নিশ্চিন্তে আমার যারা আমার মেয়েরা সারাগুলো মারছে, খুন করছে, আমি এটা বিচার চাই। এর আগে ক্যান্টনমেন্টে হত্যাকাণ্ডের স্থানে গণমাধ্যম কর্মীদের নিয়ে যান সেনা কর্মকর্তারা। তারা জানান, ঘটনার পর থেকেই আলামত রক্ষায় ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে। সে আমাদের অন্য যে কোনো সদস্যের একটা মেয়ের মতোই, আমরা সেভাবেই দেখি। আমরা এটার ব্যাপারে খুবই মর্মাহত। এই বয়সের মেয়ে আমাদেরও আছে, সেটা আমরা মর্মে মর্মে প্রতিটি মুহূর্তে অনুধাবন করি। তদন্তকারী সংস্থাকে প্রথম থেকে সর্বাত্মক সাহায্য সহযোগিতা করে আসছি, এখনো করছি এবং আগামীতেও সেই সহযোগিতা আমরা অব্যাহত রাখবো বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি। কুমিল্লা ক্যান্টনমেন্টের ভেতরে রাস্তার পাশে জঙ্গলে এই ঘিরে রাখা জায়গাটিতেই পাওয়া যায় সোহাগী জাহান তনুর মরদেহ। এরপর থেকেই বিক্ষোভে ফেটে পড়ে পুরো দেশ। এই ঘটনার একটি সুষ্ঠু তদন্ত হবে আর দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। গত কয়েকদিনের মতো বুধবারও তনুর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে বরিশাল, কুমিল্লা সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও মানববন্ধন করে সর্বস্তরের মানুষ। আজ তনু, কাল আমরা, আমাদের কোনো নিরাপত্তাই নাই, মেয়েদের কোনো নিরাপত্তা নাই, এভাবে চলতে থাকে। কোনো সান্ত্বনার বাণী চাই না, যত শীঘ্রই সম্ভব আমরা তনু হত্যার বিচার চাই। গত 20 মার্চ রাতে কুমিল্লা সেনানিবাস এলাকায় তনুর লাশ পাওয়া যায়। এই ঘটনায় তার বাবা ইয়ার হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। মামলাটি বর্তমানে তদন্ত করছে সিআইডি। তাফসির বাবু, সময় সংবাদ, ঢাকা। অস্বাভাবিক মৃত্যু কিংবা হত্যাকাণ্ডের পর মরদেহ ময়নাতদন্তকারী চিকিৎসকের কাছে যাওয়ার আগেই নষ্ট হয়ে যায় বেশিরভাগ আলামত। এ কারণে অনেক ক্ষেত্রেই আদালত নির্দেশ দেন পুনঃ ময়নাতদন্তের। এমন মত দিয়ে ফরেনসিক বিশেষজ্ঞরা বলছেন, অপরাধ ঘটনাস্থলে চিকিৎসকের উপস্থিতিতে মরদেহ সংগ্রহ করা হলে এ ধরনের সমস্যা এড়ানো সম্ভব। আর অপরাধ বিশ্লেষকরা বলছেন, যেহেতু দ্বিতীয়বার ময়নাতদন্তে বেশিরভাগ আলামত নষ্ট হয়ে যায়, তাই প্রথমবারেই নির্ভুল ময়নাতদন্তের প্রয়োজন। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট।
আদালতের নির্দেশে মৃত্যুর 10 দিন পর বুধবার সোহাগী জাহান তনুর মরদেহ কবর থেকে তোলা হয় পুনর্ময়নাতদন্তের জন্য। এছাড়া বিভিন্ন সময় সাংবাদিক দম্পতি সাগর রুনি সহ বহু লাশ কবর থেকে তুলে দ্বিতীয়বার ময়নাতদন্ত করা হয়, কিন্তু কোনো ক্ষেত্রেই দ্বিতীয়বার ময়নাতদন্তে উল্লেখযোগ্য কোনো ফলাফল পাওয়া যায়নি। ফরেনসিক বিশেষজ্ঞরা বলছেন, মরদেহের হাড়ে কোনো ক্ষত কিংবা বিষ প্রয়োগে হত্যা সহ দু একটি ক্ষেত্রে দ্বিতীয়বার ময়নাতদন্তে তথ্য পাওয়া যেতে পারে। এছাড়া অন্য কোনো আলামত পাওয়া প্রায় অসম্ভব। যদি কোথাও কোনো ফ্র্যাকচার থাকে, বোনের কোনো ফ্র্যাকচার থাকে, অথবা এমন কিছু পয়জন আছে যে পয়জনগুলা, যেমন কথা হচ্ছে আর্সেনিক খাওয়াইয়া যদি কেউ খাইয়া যদি মারা যায়, ওইগুলি পচে যাওয়ার পরও এগুলি শনাক্ত করা যায়। বোনসে কোনো ইনজুরি নাই, ওইসব কিছু কি হয় দেখা গেছে লাশটা যদি আমি কবর থেকে তুলে আনি, লাশটা যদি 15-20 দিন পরে হয়ে যায়, দেখা গেছে তখন আর কিছুই আলামত থাকে না। অন্যদিকে অপরাধ বিশ্লেষকরা বলছেন, হত্যাকাণ্ড কিংবা অস্বাভাবিক মৃত্যুর পর প্রাথমিক সুরতহাল প্রতিবেদন যত নিখুঁত হবে, ময়নাতদন্তও তত নির্ভুল হবে। আর তাই ময়নাতদন্তের আগে সঠিক আলামত সংগ্রহ ও সঠিক সুরতহালের উপর নজর দিতে হবে। মৃত্যুর কারণটা চিহ্নিত করার ক্ষেত্রে, শনাক্ত করার ক্ষেত্রে এই রিপোর্টটা মূলত সহযোগিতা করে। প্রথম যে ময়নাতদন্ত রিপোর্টটা হবে সেটা যেন যথাযথভাবে করা হয়, সেই ব্যাপারে পদক্ষেপগুলো নেওয়া উচিত। লাশ ওইখান থেকে উদ্ধার করার পরে ইনকোয়েস্ট করার পরে বিভিন্নভাবে হ্যান্ডেলিং করার পরে লাশটা আমার কাছে আসে। হ্যান্ডেলিং এর মাধ্যমে অনেক আলামত নষ্ট হয়ে যায়। সিন অফ ক্রাইমে যদি ডাক্তার যায়, তাহলে ওইখান থেকে আরো কিছু ইনফরমেশন ওই ডাক্তার পাইতে পারে, এবং ওই ইনফরমেশনগুলা এবং লাস্টে সে মর্গে আসলো, মর্গে এসে পোস্টমর্টম করার পরে এই জিনিসগুলোর সাথে জিনিসগুলো পর্যালোচনা করে সে যখন রিপোর্টে দিবে, তার রিপোর্টটা তখন মোর অ্যাকুরেট হবে। তবে দুজনেই বলছেন, ময়নাতদন্ত প্রতিবেদন যে কোনো মামলা প্রমাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তাই এটিকে যত বেশি সম্ভব আধুনিক করা প্রয়োজন। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। আবারও ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গ। নির্বাচনের খবর জানাতে এই মুহূর্তে গাজীপুরের কালীগঞ্জে আছেন রিপোর্টার শেখ জায়েদ, ময়মনসিংহের গৌরীপুরের কলতাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আছেন হারুনুর রশিদ। আমরা চলে যাচ্ছি তাদের কাছে। প্রথমেই যাব শেখ জায়েদের কাছে। জায়েদ। শাফিন, আমি আছি গাজীপুরের কালীগঞ্জ উপজেলা। এখানে 7টি ইউনিয়নে নির্বাচন হচ্ছে। আমি যে ইউনিয়নে আছি বাহাদুর শাদী ইউনিয়ন, এই ইউনিয়নের জুগলি প্রাথমিক বিদ্যালয়ে আছি। এই কেন্দ্রে ভোটার সংখ্যা হচ্ছে 1767 জন। এর মধ্যে পুরুষ ভোটার হচ্ছে 938 জন, মহিলা ভোটার 829 জন। এখানে এসে আমি যেটি দেখতে পেয়েছি, আসলে পুরুষ ভোটারের চেয়ে মহিলা ভোটারের উপস্থিতি বেশি। এবং এখন পর্যন্ত এই কেন্দ্রে আমি প্রিজাইডিং অফিসারের সঙ্গে কথা বলেছি, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এবং আমি এই কালীগঞ্জের যে সব ইউনিয়নে ঘুরেছি, সবগুলোর কিন্তু যে কেন্দ্রগুলোতে ঘুরেছি, এর মধ্যে এই কেন্দ্রে ভোটারদের উপস্থিতি সবচেয়ে বেশি লক্ষ্য করা যাচ্ছে। আপনি দেখতে পাবেন যে বিভিন্ন বয়সী মানুষ এসেছেন, যারা ভোটার যারা হয়েছেন, এর মধ্যে বৃদ্ধা থেকে শুরু করে নতুন ভোটার হয়েছেন, এরকমও অনেকে এসেছেন। আমি যদি একটু এইদিকে দেখানোর চেষ্টা করি, যে পুরুষ ভোটাররাও কিন্তু এসেছেন, এবং আমরা অনেক বয়োবৃদ্ধ মানুষদেরকেও দেখতে পেয়েছি। ভোটারদের সঙ্গে কথা বলেছি, তারা যেটি বলছেন যে ভোট দিতে কোনো ধরনের সমস্যা হচ্ছে না, এবং তারা তাদের পছন্দের প্রার্থীদেরকেই ভোট দিচ্ছেন, এবং এতে কোনো ধরনের বাধাগ্রস্ত তারা হচ্ছে না। এই কালীগঞ্জের যে কেন্দ্রগুলোতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে, এখানে এখন পর্যন্ত আমরা কোনো ধরনের কোনো কেন্দ্র থেকে অপ্রীতিকর কোনো ঘটনার খবর এখন পর্যন্ত পাইনি। তবে একটি কেন্দ্রে কিছুটা উত্তেজনাকর অবস্থার খবর আমরা পেয়েছি, সেই কেন্দ্রে আমরা যাওয়ার চেষ্টা করব। সেটি হচ্ছে এই বাহাদুর শাদী ইউনিয়নের কোনাবাড়ি একটি কেন্দ্র রয়েছে। সেখানে আমি যে এই ইউনিয়নে 3 জন মূলত চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। শাহাবুদ্দিন আহমেদ নৌকা প্রতীকে, বিএনপির ধানের শীষ প্রতীকে আছেন SM জয়নাল আবেদিন শেখ, এবং আওয়ামী লীগের থেকে বিদ্রোহী প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন চশমা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন মুস্তফা কামাল। এবং এখানকার ভোটাররা এবং স্থানীয়রা যেটি বলছেন, এখানে মূলত ত্রিমুখী লড়াই হবে চেয়ারম্যান পদপ্রার্থীদের মধ্যে। আরেকটি বিষয় হচ্ছে, এখানে এক ধরনের উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে ভোটারদের মধ্যে, এবং এই এলাকার যেই মানুষজন রয়েছেন যারা ভোটার না, তারাও কিন্তু এসেছেন এই কেন্দ্রের আশপাশে ভিড় করছেন। এক ধরনের উৎসব ভাব এই এলাকায় বিরাজ করছে। তো এই মুহূর্তে ভোট গ্রহণ চলছে। এখন পর্যন্ত আমরা
আপনাদেরকে যতটুকু দেখানোর চেষ্টা করছি, এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার কোনো খবর আমরা পাইনি। তবে এই কালীগঞ্জের যে অন্যান্য ইউনিয়নগুলো রয়েছে সেই ইউনিয়নগুলোতেও আমরা যাব। একটু আগে আমরা ঘুরে এসেছি নাগরী ইউনিয়ন থেকে। তো এই মুহূর্তে আসলে এই বাহাদুর শাদী ইউনিয়নের ভোট গ্রহণের ক্ষেত্রে আমরা কোনো ধরনের অপ্রীতিকর খবর পাইনি এবং আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থানও যথেষ্ট সুদৃঢ় আমরা দেখতে পেয়েছি। যেহেতু এই 7টি ইউনিয়নে একযোগে নির্বাচন হচ্ছে এবং মোটামুটি সবকটি ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী রয়েছে, সেই হিসাবে আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান যথেষ্ট শক্ত রয়েছে। তো শাফিন এই মুহূর্তে গৌরীপুরে আছেন, ময়মনসিংহের গৌরীপুরে, সেখানকার ইউনিয়ন পরিষদের নির্বাচনের খবর জানাতে আমাদের সহকর্মী হারুনুর রশিদ। আমরা চলে যাচ্ছি তার কাছে। যেমনটা বলছিলেন, একই অবস্থা আসলে ময়মনসিংহের যে ইউনিয়ন পরিষদগুলোতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সেই ইউনিয়ন পরিষদগুলোরও আমরা সকাল থেকেই দেখতে পাচ্ছি যে ভোট গ্রহণের আগে থেকেই ভোটাররা লাইনে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। আমি এই মুহূর্তে অবস্থান করছি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের একটি ভোট কেন্দ্রে। এই ভোট কেন্দ্রে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর ভোটার উপস্থিত হয়েছেন। বিশেষ করে নারী ভোটারদের কথা না বললেই নয়, এখানে প্রচুর নারী ভোটার উপস্থিত হয়েছেন। পুরুষের প্রায় দ্বিগুণ ভোটার এখানে মহিলা ভোটার রয়েছেন যারা এখানে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছেন দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে। শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ চলছে। তবে এখানে আমি মহিলা ভোটারদের সাথে কথা বলেছি, তারা একটা বিষয় জানিয়েছেন যে আসলে এখানে মহিলার যে বুথ রয়েছে সেখানে কিছুটা ধীর গতিতে ভোট গ্রহণ করা হচ্ছে, যার কারণে দীর্ঘ লাইনের সৃষ্টি হয়েছে। তো এছাড়া আমি এখানে এই কেন্দ্রের যিনি প্রিজাইডিং অফিসার রয়েছেন তার সাথে কথা বলেছি, তিনি জানিয়েছেন যে এখানে খুব সুষ্ঠু সুন্দরভাবে ভোট হচ্ছে, কোনো ধরনের বিশৃঙ্খলা নেই, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও তৎপর রয়েছেন। সব মিলিয়ে এখানে খুব শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ চলছে। আমি একটু যদি জানিয়ে রাখতে চাই, গৌরীপুর এবং তারাকান্দা উপজেলা, ময়মনসিংহের এই দুইটি উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এখানে দুইটি উপজেলার 20টি ইউনিয়নে নির্বাচন হচ্ছে। এখানে চেয়ারম্যান প্রার্থী রয়েছেন 115 জন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মহিলাদের একটা দীর্ঘ লাইন রয়েছে, যারা এখানে লাইনে দাঁড়িয়ে কথা বলছেন এবং তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য লাইনে দাঁড়িয়েছেন। আমি এইরকমই একজন ভোটারের সাথে একটু কথা বলতে চাই, নারী ভোটার যিনি এখানে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছেন। আপনার কাছে একটু জানতে চাবো, এখানে যে ভোট দেওয়ার জন্য আসছেন এখানে পরিবেশ কেমন বা কি? যে সুষ্ঠু, সুন্দর এবং ঠান্ডা পরিবেশ। আমি সুন্দরভাবে ভোট দিয়েছি। আশা করি আমাদের যে বাকিগুলো আছে তারাও সুন্দরভাবে ভোট দিতে পারবে এবং সারাদিন সুন্দর সুষ্ঠুভাবে ভোট নির্বাচন করতে পারবে। আপনারা দেখছিলেন যে একজন ভোটার জানাচ্ছিলেন, মহিলা ভোটার, যে এখানে শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ চলছে এবং তারা শান্তিপূর্ণভাবেই ভোট প্রদান করতে পেরেছেন। এখানে কিছুক্ষণ আগে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এসে এখানে পরিদর্শন করে গেছেন। তার সাথে ময়মনসিংহের যে জেলা প্রশাসক মুস্তাকিম বিল্লাহ ফারুকি, পুলিশ সুপার মইনুল হক সহ প্রশাসনের একটি বিশাল বহর ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করছেন। সব মিলিয়ে শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ চলছে। এখন পর্যন্ত কোথাও কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। তো এই ছিল আসলে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণের সর্বশেষ খবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে। সাফিন। দর্শক, দ্বিতীয় দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনের খবরাখবর জানাতে আমাদের সাথে ছিলেন ময়মনসিংহের গৌরীপুরের কলতাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে হারুনুর রশিদ এবং গাজীপুরের কালীগঞ্জ এলাকা থেকে সহকর্মী শেখ জায়েদ। সময় সংবাদে আরো থাকছে, ভারতের মধ্যাঞ্চলীয় ছত্তিশগড় রাজ্যে মাওবাদীদের পেতে রাখা ল্যান্ডমাইন বিস্ফোরণে 7 জওয়ান নিহত। শিক্ষা প্রক্রিয়ার ছোট্ট একটা অংশ পরীক্ষা, কিন্তু এখন পরীক্ষাই যেন মুখ্য আর বাকি সব গৌণ। স্কুল পর্যায়ে পাবলিক পরীক্ষা ছাড়াও ছোট বড় নানা টেস্টের আড়ালে শিক্ষার্থীদের প্রতিদিনই অংশ নিতে হয় বিভিন্ন পরীক্ষায়। এতে পরীক্ষার আগে জর্জরিত শিক্ষার্থীরা, তাতে হারিয়ে ফেলছেন জ্ঞানের প্রতি আগ্রহ। তাই শিক্ষাবিদরা মনে করছেন, শিক্ষার্থীদের ওপর পরীক্ষার বোঝা চাপিয়ে নয়, বরং আধুনিক ও আনন্দময় শিক্ষা পদ্ধতি চালুর ব্যাপারে মনোযোগী হওয়া উচিত রাষ্ট্রের। পারমিতা হিমের রিপোর্ট। জানার জন্য তো পড়াশোনা করতে হয়, সেই সময়টাকে আসলে পাচ্ছ না? আসলে এত বইয়ের কারণে খুব স্ট্রেস হয়ে যায় আমাদের জন্য। একটার পর একটা এক্সাম, সিটি, তারপর প্রি টেস্ট, এগুলো থাকেই, প্রচুর চাপেই। হাফ ইয়ার এক্সামের আগে 2টা ক্লাস টেস্ট হচ্ছে, একটা কভার করতে না করতে আরেকটা চলে আসতেছে, ভালোভাবে মেনটেন করতে পারতেছি না, বা বাসায় যে আব্বু আম্মু চাপ দিচ্ছে, স্কুলের টিচার চাপ দিচ্ছে।
2009 থেকে পিএসসি আর 2010 থেকে জেএসসি। প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে এখন পাবলিক পরীক্ষা মোট 4টি। যোগ হয়েছে তথ্য প্রযুক্তি, কর্মমুখী শিক্ষার মতন নতুন নানা বিষয়। বেড়েছে বইয়ের সংখ্যা। সেই সাথে সবগুলো শ্রেণীতেই সারা বছর ধরে শিক্ষার্থীদের দিতে হয় নানা রকম টেস্ট। এই পরীক্ষা কেন্দ্রিকতাকে সামগ্রিক শিক্ষা ব্যবস্থার জন্য ক্ষতিকর বলে মনে করছেন শিক্ষাবিদরা। পরীক্ষার সংখ্যা বৃদ্ধি এইটা কিন্তু শিক্ষার জন্য খুব ক্ষতিকর হচ্ছে। আর পরীক্ষা কেন্দ্রিকতা এইটা থেকে বেরোতে না পারলে আমাদের শিক্ষার কোনো উজ্জ্বলতা বা যে স্বপ্ন আমরা দেখছি ভবিষ্যতে, সেই স্বপ্ন আমরা গড়ে তুলতে পারবো না। এই যে ফুরসত নেই বাচ্চাগুলোর জীবনে, এই 24টা ঘন্টার প্রায় বেশিরভাগ চলে যাচ্ছে পাঠ্য বই, কোচিং এগুলির পিছনে, তাহলে তার জীবনটা তাহলে কি? উন্নত দেশে তো বটেই, বিশ্বের কোনো দেশেই স্কুল পর্যায়ে এতগুলো পরীক্ষা কিংবা টেস্ট থাকে না। বিশ্বমানের শিক্ষা চালু করতে হলে রাষ্ট্রকেই এ ব্যাপারে সচেতন হতে হবে বলে মনে করেন শিক্ষাবিদরা। পরীক্ষা থাকবে, কিন্তু যত কম হয় ততই ভালো। এবং শিক্ষানীতি এটা ভুল যে পরীক্ষার সংখ্যা বাড়ালে বা পরীক্ষা পদ্ধতি পরিবর্তন করলে শিক্ষাক্ষেত্রে উন্নতি হবে, এটা খুবই ভুল ধারণা। মান এবং বিস্তার একই সঙ্গে হাত ধরাধরি করে যাবে, যেটি পৃথিবীর সব দেশেই যায়। তাহলে আমাদের সেই মানের প্রতি আগ্রহ জন্মাতো এবং মানের অর্জনের জন্য আমরা তখন সমস্ত শক্তি নিয়োগ করতাম। শিক্ষাবিদরা বলছেন, শিক্ষার্থীদের উপর পরীক্ষার বোঝা না বাড়িয়ে রাষ্ট্রের উচিত শিক্ষার গুণগত মান বাড়ানোর দিকে এখনই মনোযোগ দেয়া। তাহলে আমাদের সেই মানের প্রতি আগ্রহ। পারমিতা হিম, সময় সংবাদ, ঢাকা। ছারপোকার কামড়ে অতিষ্ঠ রেলে ভ্রমণকারীরা, যে কারণে ট্রেনের সিটে 1 মিনিটও বসা দেয়। দূরের গন্তব্যের যাত্রীদের অন্তত 5 থেকে 7 ঘন্টায় কষ্ট সহ্য করতে হচ্ছে। বিশেষ করে রাতের যাত্রীদের দুর্ভোগ যেন আরো ভয়াবহ। রেলওয়ে কর্মকর্তাদের দাবি, পরিষ্কারের জন্য পর্যাপ্ত সময় না পাওয়ায় ছারপোকা মুক্ত করা যাচ্ছে না যাত্রীবাহী বগিগুলো। আরো জানাচ্ছেন কমল দে। নানা সমস্যায় জর্জরিত বাংলাদেশ রেলওয়ের ট্রেনগুলো। এই অভিযোগ নতুন কিছু নয়। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে পাওয়া যায় না টিকিট, আর যারা টিকিট পাচ্ছেন তাদের সমস্যা যেন আরো বেশি। অপ্রশস্ত সিট হয়, ভালোভাবে বসা যায় না। সাম্প্রতিক সময়ে সবচেয়ে বড় সমস্যা হিসেবে দেখা দিয়েছে ছারপোকার কামড়। ছারপোকার আক্রমণে আমার ঘুমানোর কোনো স্কোপ ছিল না, বসার স্কোপ ছিল, পুরো শরীর একদম জালি জালি করে ফেলেছিল আর কি। সিট ভালো না, এই ফোল্ডিং হয় না, তারপরে ছারপোকা ভরা আর ময়লা আবর্জনা ভরা। প্রতিটি যাত্রীবাহী ট্রেনকে একবার যাত্রার পর পরবর্তী যাত্রার আগে জীবাণু এবং ছারপোকা মুক্ত করার জন্য কমপক্ষে 8 ঘন্টা সময় দিতে হয়। এই সময়ের মধ্যে ট্রেনগুলোকে মার্শালিং ইয়ার্ডে রেখে নানা উপায়ে জীবাণু মুক্ত করা হয়। কিন্তু প্রয়োজনীয় বগির অভাবে ট্রেনগুলোকে 3 থেকে 4 ঘন্টার মধ্যে পুনরায় যাত্রার প্রস্তুতি নিতে হচ্ছে। এই ছারপোকাগুলোকে পুরোপুরি নির্মূল করার জন্য মেকানিক্যাল ডিপার্টমেন্ট কর্তৃক এটাকে ফিউমিগেশন ওয়ার্ক করছে। তবে এগুলা নির্মূল করতে হলে যে সময়ের দরকার সেই সময়টুকু আমরা দিতে পারছি না। তবে বের করা হয়েছে কম সময়ে লুকিয়ে থাকা ছারপোকা বের করার নানা পদ্ধতি। এর মধ্যে ট্রেনের সিটের কাপড় পরিবর্তনের পাশাপাশি প্রয়োগ করা হচ্ছে থার্মাল থেরাপি। ছারপোকা দমনে আমরা মূলত 3টা পদ্ধতি ইউজ করতেছি। একটা হচ্ছে কেমিক্যাল পদ্ধতি, আরটা হচ্ছে থার্মাল রেসিস্ট্যান্স পদ্ধতি, আরটা হচ্ছে আমরা সিট কনভার্সন। সিট কনভার্সনে আমরা যেগুলো ভেলভেটেড সিট, এগুলো আমরা রেক্সিনে কনভার্ট করতেছি। রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন, আগামী কয়েক মাসের মধ্যে রেলওয়ের বহরে যুক্ত হবে অন্তত 200 বগি। নতুন বগি আসলে পুরাতন বগিগুলো পূর্ণাঙ্গ মেরামতের জন্য পাঠানো হবে কারখানায়। তখন হয়তো পুরোপুরি ছারপোকার কবল থেকে মুক্তি পাবে যাত্রীরা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। যশোরে বোমা বানানোর সময় বিস্ফোরণে আহত 5 জনের মধ্যে 2 জন মারা গেছেন। ভোরে চিকিৎসাধীন অবস্থায় ইবাদুল ও সবুজ নামে 2 জনের মৃত্যু হয়। পুলিশ জানায়, গত রাত 9টার দিকে সদর উপজেলার আন্দোলপোতা হাজী মতিউর রহমান ডিগ্রি কলেজের পাশে স্থানীয় রুবেল, ইবাদুল, মুস্তফা, সবুজ ও রকি সহ বেশ কয়েকজন যুবক বোমা তৈরি করছিল। হঠাৎ একটি বোমা বিস্ফোরণ হলে স্প্লিন্টারের আঘাতে রুবেল ও ইবাদুল সহ আহত হয় 5 জন। পরে গুরুতর অবস্থায় তাদেরকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ভোরে এদের মধ্যে ইবাদুল ও সবুজ নামে 2 জনের মৃত্যু হয়। সংস্কারের অভাবে ভোলার বোরহানউদ্দিন উপজেলার বড়মনিকা ও পক্ষিয়া ইউনিয়নের 9 কিলোমিটার রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। রাস্তা জুড়ে খানাখন্দকের কারণে বন্ধ হয়ে গেছে সব ধরনের যানবাহন চলাচল। রাস্তাগুলো সংস্কার করে ভোগান্তি লাঘবের দাবি জানিয়েছে এলাকাবাসী। উৎপল দেবনাথের তোলা ছবি ও নাসির উদ্দিন লিটনের পাঠানো তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট।
বোরহানউদ্দিনের রানীগঞ্জ বাজার থেকে মোল্লারহাট হয়ে হারুনের বাজার পর্যন্ত 5 কিলোমিটার ও পক্ষিয়া ইউনিয়ন থেকে পাটোয়ারি বাজার পর্যন্ত 4 কিলোমিটার রাস্তার ইট বালু ও পিচ উঠে খানাখন্দকে পরিণত হয়েছে। এসব রাস্তায় শুষ্ক মৌসুমে পায়ে হেঁটে চলাচল করা গেলেও বর্ষা মৌসুমে ভোগান্তির শেষ থাকে না। এলাকাবাসীর অভিযোগ, কর্তৃপক্ষের উদাসীনতার কারণে দীর্ঘ 1 দশকেও রাস্তাগুলো সংস্কার হয়নি। 8 থেকে 10 বছর ধরে এরকম ভাঙাচুরা, এই পাইলিং ফুলিং করতেছে, এই করতে গিয়ে মনে করেন যে আশা ভরসা দিয়ে রোড করার কথা করে না। কোন একটা মাল আনতে ডাবল দাম নেই, ডাবল ভাড়া নিতে আছে, গায়ে মাথায় আনতে হয়, আমরা মাথাত করিয়া সাইকেল গাড়ি রিক্সা যাওয়া কষ্ট। আন্দিগুন্দি মন কোন কেউ ঠ্যাং ভেঙে গিয়া, কেউ নৌ কুলটে গিয়া, মন কোন খুবই একটা সিরিয়াস ভিতরে আছে, কষ্টের ভিতরে আছে। জেলা অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় রাস্তাগুলো শিগগিরই মেরামতের ব্যবস্থা করা হবে বলে জানালেন এলজিইডির এই কর্মকর্তা। উন্নয়নের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে, বিশেষ করে ভোলা উন্নয়ন অবকাঠামো নামে একটা নতুন ডিপিপি কার্যক্রম চলছে এবং শীঘ্রই এটা বাস্তবায়ন হবে। এসব রাস্তা দিয়ে প্রতিদিন বড় মানিকা ও পক্ষিয়া ইউনিয়ন সহ পূর্বাঞ্চলের 1.5 লক্ষাধিক মানুষ উপজেলা ও জেলা সদরে যাতায়াত করেন। সময় সংবাদ, ভোলা। কর্তৃপক্ষের উদাসীনতায় দীর্ঘ 10 বছর ধরে বন্ধ রয়েছে মাদারীপুরের খাসেরহাটের 1000 মেট্রিক টন ধারণ ক্ষমতার খাদ্য গুদাম। অথচ এটি সংস্কারের নামে প্রতি বছর ব্যয় করা হচ্ছে লাখ লাখ টাকা। এ অবস্থায় ক্ষোভ প্রকাশ করে খাদ্য গুদামটি দ্রুত চালুর দাবি জানিয়েছেন জনপ্রতিনিধি ও ব্যবসায়ীরা। সঞ্জয় কর্মকার অভিজিতের পাঠানো তথ্য ও শাহাদাত আকনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 1980 সালে মাদারীপুরের কালকিনির খাসেরহাট এলাকায় আড়িয়াল খাঁ নদীর তীরে একটি খাদ্য গুদাম নির্মাণ করে খাদ্য অধিদপ্তর। এরপর নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত হওয়ায় 2005 সালে গুদামটি বন্ধ করে দেয়া হয়। এরপর প্রতি বছর সংস্কারের নামে বিপুল অঙ্কের অর্থ খরচ করা হলেও 10 বছরের বেশি সময় ধরে বন্ধ রয়েছে এটি। এ কারণে জেলা শহর থেকে পণ্য পরিবহনে খরচ বেড়ে যাওয়ায় ভোগান্তির শিকার হচ্ছেন জনপ্রতিনিধি ও ডিলাররা। লাখ লাখ টাকা খরচা করিয়া খাদ্য গুদাম বন্ধ রয়েছে, তাদের পাবলিকের বহু ক্ষতি হইতেছে। গুদামটা যদি চালু থাকে, ভালো থাকে, তাহলে আমাদের এলাকার জনগণের সুবিধা হয়। মাল উঠানামার জন্য এবং ইউনিয়নের অনেক টাকাও সরকারের সাশ্রয় হবে। এই গোডাউনটা চালু না হওয়ার কারণে আমাদের বাঁশগাড়ি, লক্ষ্মীপুর, বিশেষ করে এনায়েতনগর, এই 3টা ইউনিয়নের মাল আমাদের কালকিনি থেকে আনতে হয়, যেটা আমাদের জন্য বিরাট একটা ব্যয়বহুল ব্যাপার। অবশ্য দ্রুত খাদ্য গুদামটি চালুর ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলেন জেলা খাদ্য বিভাগের এই কর্মকর্তা। ওসিএলএসডির কোয়ার্টার, সীমানা প্রাচীর, দারোয়ান কোয়ার্টার নির্মাণ করা হলে গুদামটি চালু করা সম্ভব হবে। এই ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর আমরা কয়েকবার পত্র প্রেরণ করেছি। মন্ত্রী মহোদয়ও ইতিমধ্যে ডিও লেটার দিয়েছেন। 1 একর 66% জমির উপর নির্মিত এ খাদ্য গুদামের ধারণ ক্ষমতা 1000 মেট্রিক টন। সময় সংবাদ, মাদারীপুর। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের চুরি হওয়া 8 কোটি 10 লাখ ডলারের মধ্যে 3 কোটি 10 লাখ ডলার ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন ফিলিপিন সিনেটের প্রেসিডেন্ট রালফ রেক্টো। ফিলিপিন্সের সংবাদ মাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। এর মধ্যে কিম অং এর সোলোয়ার ক্যাসিনো থেকে 1 কোটি 40 লাখ ডলার উদ্ধার সম্ভব। গতকাল ফিলিপিন্স সিনেটের দুর্নীতি বিরোধী ব্লু রিবন কমিটির জিজ্ঞাসাবাদে কিম অং জানান, সোলার ক্যাসিনোয় 46 লাখ 30 হাজার ডলার রয়েছে। এছাড়া অংয়ের আরেক প্রতিষ্ঠান ইস্টার্ন হাওয়াই লেজার কোম্পানিতে রয়েছে 1 কোটি ডলার। কিম দাবি করেন, রূপান্তর হওয়া 1 কোটি 70 লাখ ডলার এখনও ফিল্ডেমেই রয়েছে। এসব বিবেচনায় রালফ রেক্টে বলেছেন, রিজার্ভের চুরি হওয়া অর্থের মধ্যে মাত্র 3 কোটি 10 লাখই বাংলাদেশ ফেরত পেতে পারে। ভারতের মধ্যাঞ্চলীয় রাজ্য ছত্তিশগড়ে মাওবাদীদের পেতে রাখা ল্যান্ডমাইন বিস্ফোরণে 7 জওয়ান নিহত হয়েছে। দেশটির গণমাধ্যম জানায়, বুধবার বিকেলে রাজ্যের দান্তেওয়াদা জেলার একটি রাস্তায় এই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় জওয়ানদের বহনকারী একটি মিনি ট্রাক উড়ে যায় এবং রাস্তায় 4 ফুট গর্তের সৃষ্টি হয়। নিহত জওয়ানরা দক্ষিণ বাস্তার এলাকায় মাওবাদী দমনে নিযুক্ত আধা সামরিক বাহিনী সিআরপিএফ এর সদস্য। বিস্ফোরণের পর মাওবাদীরা জওয়ানদের অস্ত্রশস্ত্র লুটে নিয়ে যায়। বিস্ফোরণ ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছেন ছত্তিশগড় রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী অজয় চন্দ্রকর। টি-20 বিশ্ব আসরের খবর। শিরোপার পথে আরও এক ধাপ এগিয়ে যেতে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ ও ভারত। বর্তমান র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা স্বাগতিক টিম ইন্ডিয়াকে ফেভারিট মানছেন ক্যারিবীয় অধিনায়ক ড্যারেন সামি। যদিও মহাগুরুত্বপূর্ণ এই লড়াইয়ে যুবরাজ সিংকে পাচ্ছে না ভারত, তবে সবকিছু ছাপিয়ে আলোচনার কেন্দ্রে কোহলি আর গেইল দ্বৈরথ।
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আজ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টায়। টি-20তে ওয়েস্ট ইন্ডিজ ও ভারতের এখন পর্যন্ত 4 দেখায় সাফল্যের পাল্লাটা সমান সমান। আর বিশ্ব আসরে দুদলের 3 দেখায় দুবারই শেষ হাসি হেসেছিল ক্যারিবিয়ানরা। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে দুদল মুখোমুখি হয়েছিল একবার, তখন হতাশ হতে হয়েছিল প্রায় 45,000 সমর্থককে। পরিসংখ্যানের পাতার এমন হিসাব বলছে কাগজে কলমের শক্তিমত্তায় দুদলই সমান, কিন্তু র্যাঙ্কিং এর পাতায় টিম ইন্ডিয়ার অবস্থান শীর্ষে হলেও সুপার 10-এ খুঁড়িয়ে খুঁড়িয়ে সেমির মঞ্চে স্বাগতিকরা। প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে 17 রানেরও কমে গুটিয়ে যাওয়া, শুধু পাকিস্তানের বিপক্ষে দাপুটে জয় ছাড়া প্রতিটি ম্যাচে জয়ের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে স্বাগতিকদের। আরো স্পষ্ট করলে বিরাট কোহলির ব্যাটে চড়েই সেমিতে ভারত। তাই ডু অর ডাই ম্যাচে যত সম্ভব কম ভুল করে দলের বাকি খেলোয়াড়দের ভালো করার আহ্বান জানালেন টিম ইন্ডিয়ার পরিচালক। ওয়েস্ট ইন্ডিজ আসরের সবচেয়ে বিপজ্জনক দল। তাদের অসাধারণ হার্ড হিটার ব্যাটসম্যান রয়েছে, কমতি নেই ম্যাচ উইনারের। তাই ক্রিকেটের ছোট্ট এই ফরম্যাটে ভুলের কোনো সুযোগ নেই। আর সবসময়ই কোহলি ভালো করবে এমনটা ভাবাও ঠিক নয়। 5 থেকে 6 জন খেলোয়াড়কে দায়িত্ব নিতে হবে। বিশ্ব আসরের আগে আলোচনায় ছিল না ওয়েস্ট ইন্ডিজ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানদের বিপক্ষে হোঁচটটি বাদ দিলে সুপার 10-এ আধিপত্য দেখিয়েছে ক্যারিবীয়রা। প্রতিপক্ষের বোলারদের নিয়মিত সীমানা ছড়া করে ব্যাটিং দানব গেইল জানান দিয়ে রেখেছেন এখন থামতে নারাজ তিনি। কম যান না নবীন এভিন লুইস কিংবা আন্দ্রে ফ্লেচার। তবে নিজেদের আন্ডারডগ ঘোষণা করে ভারমুক্ত থেকেই মাঠে নামতে চান ক্যারিবিয়ান অধিনায়ক। আপনার মনে হবে পুরো বিশ্বের বিপক্ষে খেলছেন আপনি। দুর্দান্ত ফর্মে রয়েছে টিম ইন্ডিয়া, তাই আমাদের চেষ্টা থাকবে ম্যাচে প্রতিপক্ষকে যতটা সম্ভব কম সুযোগ দেয়া, কারণ আমরা জানি লড়াইটা কঠিন হবে। তবে স্বাগতিক হিসেবে ভারতকে এগিয়ে রাখবো আমি। লড়াইটা দুদলের হলেও শেষ পর্যন্ত ফলাফলটা হয়তো নির্ভর করবে কোহলি অথবা গেইলের ব্যাটিং। শায়লা পারভিন, সময় সংবাদ। এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। দ্বিতীয় দফায় দেশব্যাপী 639টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চলছে ভোট গ্রহণ। কেন্দ্রে কেন্দ্রে ভোটারদের লাইন, ব্যাপক উৎসাহ উদ্দীপনা। তনু হত্যার বিচার দাবিতে সারা দেশে বিক্ষোভ অব্যাহত, তদন্তে সহযোগিতার আশ্বাস সেনাবাহিনীর। অস্বাভাবিক মৃত্যুর পর ময়নাতদন্তের আগেই নষ্ট হয়ে যায় বেশিরভাগ আলামত, বলছেন ফরেনসিক বিশেষজ্ঞরা। চিকিৎসকের উপস্থিতিতে মরদেহ সংগ্রহের পরামর্শ। স্কুল পর্যায়ে অতিরিক্ত পরীক্ষার চাপে বিপর্যস্ত শিক্ষার্থীরা, আগ্রহ হারাচ্ছে জ্ঞানার্জনে। আধুনিক শিক্ষা পদ্ধতি চালুর পরামর্শ শিক্ষাবিদদের। এবং শিরোপার পথে এক ধাপ এগিয়ে যেতে দ্বিতীয় সেমিফাইনালে আজ মুখোমুখি হচ্ছে ভারত ওয়েস্ট ইন্ডিজ। আলোচনার কেন্দ্রে কোহলি আর গেইল দ্বৈরথ। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও সিরিয়াল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।